যেই না গরম পড়া শুরু করেছে অমনি মনটাও শুধু আইসক্রিম আর আইসক্রিম। তো চলে গেলাম আইসক্রিম খেতে। আমাদের বাসার খুব কাছেই একটা ভীষণ সুন্দর আইসক্রিমের শপ আছে। সেখানে যে এত আইসক্রিমের কালেকশন এবং ওদের প্রত্যেকটা আইসক্রিম ভীষণই টেস্টি। আজকে বিকালের আবহাওয়াটাও কিন্তু অনেক সুন্দর। আকাশটা দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে যেন আকাশে এক রাশ তুলো ভেসে বেড়াচ্ছে। ওর বাবা আজকে অফিস থেকে একটু আগে এসেছে, এজন্যই বললাম যে চলো একবার আইসক্রিমও খেয়ে আসি আর সেই সঙ্গে কিছু বাজারও করে আনি। আমাদের ফ্রিজ থেকে সব মাছ শেষ হয়ে গেছে। আজকে একটা বড় সড়ো দেখে রুই মাছ কিনবো, কিন্তু দেখা যাক যে আজকে রুই মাছটা কত বড় কিনি এবং দাম কত পড়ে। বাঙালি মানুষ যেখানেই থাকি না কেন মাছ ছাড়া কিন্তু আমাদের চলেই না। আর এখানে যেসব সামুদ্রিক মাছ পাওয়া যায় সেগুলো কিন্তু টাটকা, কিন্তু আমাদের দেশীয় যে মাছগুলো যেমন রুই মাছ, কাতলা মাছ, সেগুলো কিনতে হলে বাঙালি দোকানের ফ্রোজেন মাছই আমাদের ভরসা। এগুলো কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না। অনেকে হয়তোবা মনে করতে পারেন যে ফ্রিজের মাছ কেমন খেতে লাগে, মাছগুলো কিন্তু খেতে ভালোই লাগে। আইসক্রিমের দোকানটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, মাত্র 10 মিনিটের হাঁটার রাস্তা। আর পাশেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডমিনোজও আছে। তো আগে এখান থেকে কিনতাম প্রায় দিনই পিৎজা, কিন্তু অনেক দিনই হয়ে গেছে। এখন পিৎজাটা আমরা প্রায় সবসময়ই বাড়িতেই বানিয়ে নিই। আর এখানে এই গোলাপ ফুল গাছগুলো এত সুন্দর লাগছিল। ফুলগুলোতে কিন্তু তেমন স্মেল নেই, কিন্তু দেখতে খুব সুন্দর। এগুলো কিন্তু মানুষ ছেড়ে না, সবসময় এভাবে গাছেই থাকে। আর রাস্তার মাঝে একটু পরপরই দেখা যায় যে এরকম বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো থাকে, দেখতে সেগুলো ভীষণই সুন্দর। আর যে বড় গাছটা দেখলেন ওইটার ফুলের নামটা আসলে আমার জানা নেই, কিন্তু ওইটাও অনেক সুন্দর। আর সামনে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একজন হোমলেস মানুষের কার্ড। ওইটার মধ্যে তার বলতে পারেন যে যাবতীয় জিনিস, কাপড় চোপড়, মানে বিভিন্ন ধরনের জিনিস থাকে। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে লস অ্যাঞ্জেলেসে কিন্তু হোমলেস মানুষের সংখ্যা অনেক, আর একটু পরপরই তাদের দেখা পাওয়া যায়। তো আমরা চলে এসেছি প্রায় আইসক্রিম শপটার কাছে। এটাই হচ্ছে আইসক্রিম শপ। দোকানটার নাম হচ্ছে দ্য ডলি লামা। দোকানটা আমার খুবই প্রিয়। এখানে গেলে মনে হয় যে সব আইসক্রিম অর্ডার দিই, কিন্তু অ্যাকচুয়ালি ওদের পোর্শনটা না এমন একটা সাইজের যে প্রত্যেকটা পোর্শন একজনের জন্য পারফেক্ট, মানে একটা খাওয়ার পরে আরেকটা খাওয়ার আর এনার্জি থাকে না। এখানে বেশিরভাগ দোকানেই এরকম মেনু দেওয়ালে লাগানো থাকে, সেখান থেকে আপনি দেখে দেখে অর্ডার করতে পারেন, অথবা ওদের কাছেও মেনু কার্ড থাকে অবশ্যই। তো আমি অর্ডার দিলাম একদম ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন বাবল লেখা আছে, ওখান থেকে দিয়েছিলাম ডলিজ ড্রিম। ওইটা হচ্ছে বলতে পারেন যে এদের একটা সিগনেচার আইসক্রিম। ওইটার মধ্যে থাকবে হচ্ছে একটা বাবল ওয়াফল, আর থাকবে আইসক্রিম, আর থাকবে হুইপড ক্রিম, চকলেট, আর কয়েকটা স্ট্রবেরি। এইটাই তো এই আইসক্রিমের ফ্লেভারটা আমার কাছে ভীষণই ভালো লাগে। আর ওর বাবা অর্ডার দিয়েছিল জাস্ট নর্মাল স্ট্রবেরি আইসক্রিমের একটা স্কুপ। পরে কিন্তু ভীষণ রিগ্রেট করছিল, কারণ আমার আইসক্রিমের ফ্লেভারটা অনেক ভালো ছিল আর বেশি টেস্টি ছিল। পরে কিন্তু আমরা সবাই শেয়ার করে খেয়েছি। তো আইসক্রিম নেওয়ার পর ওর বাবা বলছিল যে এখানে বসবে, কিন্তু আমি বললাম যে উপরে চলো। উপরে হচ্ছে জায়গাটা ভীষণই কোজি, ওখানে গিয়ে বসলে কিন্তু ওখান থেকে রাস্তা দেখা যায় এবং সেটা আমার দেখতে ভীষণ ভালো লাগে। এখন আমরা উপরে এসে বসলাম। আমরা যখন গিয়েছিলাম পাশে কিন্তু আরেকটা ফ্যামিলি, তারাও আর কি বাচ্চা নিয়ে এসেছিল। তো শিবম খুবই মজা পাচ্ছিল, বারবার আর কি বাচ্চাটার কাছে যাচ্ছিল। এই যে এটা হচ্ছে আমার আইসক্রিম, দেখতে না যতটা সুন্দর লাগছে এটা কিন্তু খেতে আরো বেশি সুন্দর। আর এটার আর কি নাম ছিল ডলিজ ড্রিম, বাট ভেতরে যে কি ফ্লেভার সেটা আমার জানা নেই। আইসক্রিমের কালারটা পুরোই ব্লু। আইসক্রিম থেকে স্ট্রবেরিটা উঠিয়ে ওকে দিলাম, ও কিন্তু স্ট্রবেরিটা খেয়েছে। আইসক্রিমটা দেওয়া হয়েছিল কিন্তু সেটা সে পছন্দ করেনি। তো এখন আমরা এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর যাব মাছ কিনতে। স্ট্রবেরিটা খাওয়া হয়ে গিয়েছে, তখন ও আবার আমার দিকে আর কি ঘুরে আরেকটাও চাচ্ছে। তো তারপর দিলাম আরেকটা। আর এখান থেকে এই যে বাইরের ভিউটা এমন দেখা যায়, দেখতে ভীষণই ভালো লাগে। আইসক্রিমটা তো খেতে ভীষণই ভালো লাগে, মনে হয় যে প্রত্যেক দিন খাই, কিন্তু এগুলো তো প্রতিদিন খাওয়া একেবারেই উচিত না। সপ্তাহে একদিন ঠিক আছে, কিন্তু এর থেকে বেশি একদমই না। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাঙালি দোকানটাতে যাব। সেটাও খুব বেশি দূরে না, দোকানটা থেকে মাত্র 3-4 মিনিটের হাঁটার রাস্তা। বিকালবেলা কিন্তু এরকম পরিবার সহ হেঁটে বেড়াতে বেশ ভালোই লাগে। আর এখন শিবমকে একটু নিচে নামিয়ে দেওয়া হলো। আজকে কেন জানি না সে একটু হাঁটার প্রতি তার আগ্রহ একটু কম ছিল, বাট সেই সময় সে নিচ থেকে আর কি নিচে নেমে গেল। আর দেখতেই পাচ্ছেন কিভাবে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। একটু পরেই আবার তার মায়ের কথা মনে পড়ছে। তো মায়ের কথা মনে পড়া মানেই দৌড়িয়ে মায়ের কাছে চলে আসবে আর মা কোলে নাও, সেটাই আর কি বলে। যেহেতু এখনো তো কথা বলতে পারে না, জাস্ট
ইশারাতে বোঝাই যে সে কোলে আসবে। এতক্ষণ আমার কোলেই ছিল, এখন আবার ওর বাবার কোলে দিয়ে দিলাম। আর দোকানটা খুব বেশি দূরে নেই, আর মনে হয় 1-1.5 মিনিট লাগবে হেঁটে যেতে। এখনো কি পরিমাণে রোদ আছে, এখন কিন্তু বাজে প্রায় 7টার কাছাকাছি, কিন্তু একদম মানে সানি। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু সবসময় অনেক ওয়েল মেনটেন করা থাকে, কিন্তু আজকে দেখলাম যে কে যেন রাস্তার মাঝে এই ট্রাশগুলো ডাম্প করে রেখে গেছে। এত সুন্দর একটা রাস্তার মাঝে যদি এরকম ট্রাশ থাকে তাহলে কিন্তু দেখতে খারাপই দেখা যায়। এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ে আলাদা আলাদা ট্রাশ ক্যান থাকে, সেগুলো বাদেও যারা এরকম রাস্তায় ট্রাশ ডাম্প করে রেখে যায় তারা কিন্তু আসলেই অনেক বাজে মানুষ। কথা বলতে বলতে কিন্তু দোকানটাতেও চলে এসেছি, আর এসেই চলে আসলাম মাছের দিকে। তো এখানে আছে ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ। আমরা আজকে নেব রুই মাছ। তোর বাবা এখান থেকে একটা নিয়ে প্রথমে আর কি সেটা ওয়েট করে দেখলো, সেটা হয়ে গিয়েছিল 12 পাউন্ড, যেটা কিনা প্রায় 6 কেজির কাছাকাছি। কিন্তু এখানে আবার সমস্যা হচ্ছে, মাছটা কিন্তু আকার অনুযায়ী সেটার আর কি দাম রাখে। যেমন মাছের আকারটা যত বড় হবে মাছটা কিন্তু দামও পাউন্ডের, প্রত্যেক পাউন্ডের দামও কিন্তু তত বেশি হবে। 3-4টা মাছ মেপে দেখার পরে সর্বশেষ যেটা নিলাম সেটার ওজন ছিল প্রায় 10 পাউন্ডের কাছাকাছি, সুতরাং প্রায় 5 কেজির মতো, এবং এটা নিয়েছিল 3.99 পার পাউন্ড। এবং প্রথমে যেটা দেখেছিলাম যেটা ছিল 12 পাউন্ড, সেটা যদি নিতাম তাহলে চার্জ করতো 4.99 পার পাউন্ড। এবং মাছের ভেতরে কোনো আর কি নাড়িভুড়ি থাকে না, সেগুলো পরিষ্কার করা থাকে, মাছের জাস্ট আঁশগুলো থাকে, এবং প্রত্যেকটা মাছ কিন্তু আলাদা পলিথিনের ব্যাগে প্যাক করা থাকে। এবং আমরা যখন দোকানে মাছ কিনতে যাই তখন সেই মাছটা আগে ওজন করে তারপরে কিন্তু ওরা আমাদের পছন্দ মতো সাইজে কেটে দেয়। মাছটার ওজন হয়েছিল 10 পাউন্ডের মতো এবং দাম নিয়েছিল প্রায় $40। তো উনি বললেন যে মাছটা কাটতে একটু সময় লাগবে, যেহেতু আমি হচ্ছে মাছের আঁশগুলো আজকে দোকান থেকে ছাড়িয়ে নিয়ে আসতে চেয়েছিলাম। তো ততক্ষণ ভাবলাম যে আপনাদের এখানকার দোকানের মশলার কালেকশনগুলো দেখাই। এখানে কিন্তু সব ধরনের মশলা পাওয়া যায়। তো এই ব্র্যান্ডটা আমি বেশি ব্যবহার করি, রানীর যে ব্র্যান্ডটা সেটা। এখানে কিন্তু আস্ত মশলা এবং গুঁড়া মশলা সবগুলোই পাওয়া যায়, এবং আপনি যে মশলা চাচ্ছেন সেটাই কিন্তু এখানে পাবেন। আজকে আমার দরকার ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দরকার ছিল কিছু হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট আমি ব্যবহার করি তরকারিতে যাতে সুন্দর কালার আসে সেজন্য। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিউমিন পাউডার, মানে জিরা গুঁড়া। তো এক একটা ব্র্যান্ডের জিনিসের দাম এক এক রকম, যেটা আর কি খুবই স্বাভাবিক। তো তারপর এইদিকে আছে কিছু কাজু বাদাম, আর এখানে আছে সিনামন স্টিক মানে দারচিনি। তো বিভিন্ন ব্র্যান্ডের দারচিনি আছে। আর এটা আলু বোখারা, যেটা আমি গতদিন নিয়ে গিয়েছি। আলু বোখারার দামটা একটু বেশি, এতটুকু আলু বোখারা সেটার দাম নিয়েছে $11। প্যাকেটটাতে আলু বোখারা আছে মাত্র 1 পাউন্ড, গতদিন আমি ওটা নিয়ে গিয়েছিলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে জিঞ্জার পেস্ট মানে আদার পেস্ট এবং রসুনের পেস্ট, এগুলোও কিন্তু এখানে পাওয়া যায়, কিন্তু এগুলোর স্বাদটা একেবারেই অন্যরকম। আমরা যখন বাড়িতে আদা রসুনের পেস্ট বানাই সেটার সাথে কিন্তু এই পেস্টের একদমই মিল নেই, স্মেলটা একদমই আলাদা। আর এখানে আছে বিভিন্ন ব্র্যান্ডের ঘি, এবং দেখলাম এবার যে ঘিয়ের দামটা এত পরিমাণে ওরা বাড়িয়েছে, মানে দোকান থেকে এখন আর একদমই ঘি কেনা যাবে না। আমি তো সবসময় বাড়িতেই বানিয়ে নিই বাটার দিয়ে, যেটা কিনা অনেক কম খরচে হয়ে যায়, এবং তারপরেও মাঝে মাঝে দোকান থেকে কিনতাম, কিন্তু এখন আর একদমই কিনবো না দোকান থেকে। তো এদিকে আছে আরও বিভিন্ন ধরনের কাস্টার্ড এবং বেকিং পাউডার এগুলো। আর এপাশে দেখলাম আবার আছে কিছু চিজ, আর এটা হচ্ছে লেখা আছে ইয়োগার্ট ড্রিঙ্ক, মানে হচ্ছে ঘোল। এবং এটা কিন্তু খেতে খুব একটা আমার ভালো লাগে না, কারণ এটা প্রচণ্ড নোনতা। আমি যখন বাড়িতে দই কিনে নিয়ে গিয়ে ঘোলটা বানাই সেটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আর এদিকে দেখলাম আবার কিছু নারকেল আছে, যেগুলো আমার কাছে মনে হচ্ছিল যে এটার ভেতরে হয়তো বা কিচ্ছু নেই, কারণ একদম হালকা। এদিকে আমাদের মাছটা অলরেডি কাটা শুরু করে দিয়েছে। তো প্রথমে 1-2 পিস কাটার পরে ওরা একটু দেখিয়ে নেয় যে ঠিকঠাক কাটছে কিনা। তো উনি হচ্ছে এই পিসটা কাটার পর আমাকে দেখালো যে ঠিক আছে কিনা। তো আমি বললাম যে হ্যাঁ ঠিকই আছে, এর থেকে আসলে মানে বেশি বড় অথবা ছোট করলে খুবই ছোট হয়ে যাবে, আবার বড় করলেও খুবই বড় হয়ে যাবে। তো এখানে কিন্তু মাছটা আর কি এভাবেই কাটে যেভাবে দেখালাম আর কি। বাংলাদেশে যেমন আমরা গাদার পিস আর হচ্ছে মাছের পেটিটা আলাদা করে ফেলি, এখানে কিন্তু ওইভাবে আর কি কাটে না, কারণ মাছের পেটটা আগে থেকে অলরেডি কাটা থাকে। এখন হচ্ছে
দুই সাইড থেকে যদি কাটা হয় তখন কিন্তু মাছের পেটিটা একদম ছোট হয়ে যায়, যেটা মানে দেখতেও ভালো লাগে না। এই কাঠটাকেই এখানে বলে রেস্টুরেন্ট কাঠ। এখানকার রেস্টুরেন্টগুলোতে যত রকমের মাছের আইটেম আর কি রান্না করা খাবার পাওয়া যায় সেগুলোতে কিন্তু মাছগুলো এভাবেই কাটা থাকে। তারপর দেখলাম যে রাস্তায় কে যেন আবার দুইটা ম্যাট্রেস ফেলে রেখে গেছে। যেদিন আমাদের ট্রাশ পিক আপের দিন, সেদিন সেই গাড়িটা আসলে তারা এইসব ট্রাশগুলো নিয়ে যাবে। বাসায় গিয়ে বাজারগুলো রেখে আসছি। আর তারপরও কিন্তু বাইরে এখনো অনেক বেলা, দেখতেই পাচ্ছেন যে একদমই কিন্তু বাইরে অনেক আলো। তো তারপর শিবম আর ওর বাবা একটু রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করলো। এখানটাতে আমাদের একটু বেশি দাঁড়ানো হয়, কারণ এই জায়গাটার রাস্তাটা একটু পরিষ্কার থাকে এবং রাস্তাটাও একটু ভালো। অন্য সাইডে আবার রাস্তাটা একটু ভাঙাচোরা আছে, তো সেজন্য আমাদের ব্লকের এই সাইডটাতে আমরা একটু বেশি থাকি। আর পাশে এই যে দোকান আছে, দোকানের পার্কিং লটে কিন্তু অনেক ফাঁকা জায়গা থাকে, তো সেখানে এসে আমরা মাঝে মাঝে একটু হাঁটাহাঁটি করি। তারপর পাশের দোকানটাতে গিয়ে দেখলাম যে ঘিয়ের দাম এখানেও সেম আর কি, অনেক বাড়িয়েছে। আগে কিন্তু এত দাম ছিল না, এটা রিসেন্টলি গত কয়েক মাসে আর কি জিনিসের দাম বাড়তে বাড়তে এখন আসলে প্রচুর বেড়ে গেছে। তো তারপর এখন বাসায় যাওয়ার সময় আর বাসায় আসার পর দেখলাম যে আমাদের গেটের সামনে যে লাইটটা থাকে সেটা নষ্ট হয়ে গেছে, তো সেজন্য এখানে একটু অন্ধকার। তারপরও শিবম কিন্তু এই অন্ধকারের মধ্যেও চিনে ফেলেছে যে কোনটা ওদের বাসা।